নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমাদের অনেকের ইন্টারভিউ হয়ে গেছে অলরেডি। আর এখনো কয়েকজনের ইন্টারভিউ বাকি রয়েছে। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে জানিও। গত কয়েকদিন আমার শরীরটা খারাপ থাকার জন্য ভিডিও দিতে পারিনি। দিদি ইন্টারভিউ চলে আসছে, তুমি রেগুলারিটি মেনটেন করে ভিডিও দাও। তোমরা আমাকে কমেন্ট করেছিলে গ্লোব সম্পর্কে জানানোর জন্য। গ্লোব সাধারণত আমরা সকলেই দেখেছি, কারণ আমরা যারা আর্টসের স্টুডেন্ট অর্থাৎ যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছি তারা যেমন গ্লোব সম্পর্কে পরিচিত, তেমনি আমরা বাকি স্টুডেন্টরাও কিন্তু আমরা গ্লোব সম্পর্কে পরিচিত। কারণ আমরা একদম ছোটবেলা থেকে, যখন থেকে আমাদের মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং এর বিষয়টা এসেছে, ক্লাস 9-10, তখন থেকে আমরা গ্লোব সম্পর্কে মোটামুটি আইডিয়াটা আমাদের আছে। গ্লোব কি? গ্লোব হচ্ছে পৃথিবীর একটি ত্রিমাত্রিক মডেল। ত্রিমাত্রিক বলা হয় কেন? ত্রিমাত্রিক মানে হচ্ছে 3 ডাইমেনশনাল, অর্থাৎ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এবং সেখানে কি কি জিনিস থাকে এই গ্লোবের মধ্যে? বিভিন্ন দেশ, মহাদেশ। আমাদের যে মহাদেশ রয়েছে, আমাদের কটি মহাদেশ? 7টি। মহাসাগর, সমুদ্র, নদী, পাহাড়, পর্বত, এগুলো আমরা দেখতে পাই গ্লোবের মধ্যে। আমাদের মহাদেশ হচ্ছে 7টা আর মহাসাগর হচ্ছে 5টি। তাহলে মহাদেশ 7টা কি কি? মহাদেশ 7টা হচ্ছে: একটা এশিয়া, যেখানে আমরা বসবাস করি; আন্টার্কটিকা, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া। এই হচ্ছে আমাদের 7টা মহাদেশ। আর মহাসাগর কি কি? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, কুমেরু মহাসাগর, সুমেরু মহাসাগর, আটলান্টিক মহাসাগর। এগুলো আমরা সকলেই আমরা জানি। তো গ্লোবের মাধ্যমে আমরা কি দেখতে পাই? গ্লোবের মাধ্যমে আমরা কোন দেশের কোথায় অবস্থান রয়েছে, সেখানকার মহাদেশের কোথায় অবস্থান রয়েছে, নদী, পাহাড়, সমুদ্র, সবকিছু কিন্তু আমরা গ্লোবের মাধ্যমে দেখতে পাই। আরো কয়েকটা জিনিস আমরা জানতে পারি, সেটা হচ্ছে অক্ষাংশ, অর্থাৎ অক্ষরেখা, দ্রাঘিমা রেখা মানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ। তার মানে কি? মানে হচ্ছে কোনো একটা দেশ বা কোনো একটা রাজ্য পার্টিকুলার কোথায় অবস্থান করছে, তার অক্ষাংশ কত, তার দ্রাঘিমাংশ কত, এই সমস্তটাও কিন্তু আমরা গ্লোব থেকে জানতে পারি। এছাড়া অক্ষরেখা, মূল মধ্যরেখা, দ্রাঘিমা রেখা, এই সমস্ত বিষয়টা কিন্তু আমরা গ্লোবের মাধ্যমে জানতে পারি। তাই গ্লোব শব্দটি কোথা থেকে এসছে? এই গ্লোব শব্দটি এসছে ল্যাটিন শব্দ গ্লোবাস থেকে। গ্লোবাস কথার অর্থ হচ্ছে কি? গোলক। যে গোলক আমরা পড়েছি, ফুটবল একটা গোলক, আমরা যে গোলকের অঙ্ক করেছি, সেই গোলক হচ্ছে গোলকের ল্যাটিন শব্দ হচ্ছে গ্লোবাস। সেখান থেকে আমাদের এই গ্লোব কথাটা এসছে। যে গ্লোব আমরা সাধারণত দেখতে পাই, এই যে গ্লোব আমাদের অনেকের বাড়িতেই রয়েছে। আমার গ্লোবটা যদিও একটু ছোট, একটু নয় অনেকটাই ছোট আমার গ্লোবটা। এবার এই যে গ্লোব কে আবিষ্কার করেছিলেন? গ্লোব সাধারণত আবিষ্কার হয় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। বিভিন্ন গ্রিক জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্লোবের প্রথম আবিষ্কার করেছিলেন। আমরা সাধারণত এই যে গ্লোব তোমাদেরকে দেখালাম, এই গ্লোব আবিষ্কার হয়েছিল 1492 খ্রিস্টাব্দে। জ্যোতির্বিজ্ঞানী মার্টিন বেহাইম গ্লোব প্রথম, মানে এই যে গ্লোব আমরা দেখতে পাই, সেই গ্লোব আবিষ্কার করেছিলেন। এই গ্লোব কি কাজে ব্যবহার করা হয়? গ্লোবের প্রথম ব্যবহার হচ্ছে আমরা মানচিত্র হিসেবে ব্যবহার করি। মানচিত্র আর গ্লোবের মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। আমরা মানচিত্র হিসেবে গ্লোবের ব্যবহার করি। সেখানে আমরা কি কি দেখতে পাই? এই যে যেমন বললাম, দেশ, মহাসাগর, সাগর, আমরা অক্ষাংশ, দ্রাঘিমাংশ, পাহাড়, পর্বত, নদী, এই সমস্তটা কিন্তু আমরা দেখার জন্য আমরা গ্লোব ব্যবহার করি। বিভিন্ন যে প্রণালীগুলো রয়েছে, বেরিং প্রণালী, এইগুলো আমরা দেখতে ব্যবহার করি। আর 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর হচ্ছে কোনো একটা মানে জায়গার নির্দিষ্ট অবস্থান দেখার জন্য। আমাদের যে ইন্টারভিউ যখন হয়, তখন সেই টেবিলে কিন্তু গ্লোব থাকে। এবার সেখান থেকে আমাদেরকে গ্লোবটা কি কাজে আমরা ব্যবহার করি? গ্লোব সাধারণত আমরা বাচ্চাদের পড়ানোর জন্য টিএলএম হিসেবে ব্যবহার করে থাকি। এবার আমাদের গ্লোব দেখার প্রয়োজন কি আছে? গ্লোবটা আমরা যদি বাড়ি থেকে প্র্যাকটিস করে যাই, তাহলে ওইখানে গিয়ে আমাদের খুঁজতে হবে না। হয়তো আমাকে বললো যে তুমি কলকাতার অবস্থান দেখাও, বা তুমি তোমার নিজের জেলাকে দেখাও, কি নিজের রাজ্যকে দেখাও, কি আমাকে ভারতবর্ষটা দেখাও, কি আফ্রিকা কোথায় অবস্থিত দেখাও, এইরকম নীলনদ কোথায় অবস্থিত দেখাও। তাহলে এই যে অবস্থানগুলো
আমার যদি গ্লোব সম্পর্কে ধারণা থাকে তাহলে ইন্টারভিউ বোর্ডে আমাকে খোঁজার প্রয়োজন পড়বে না, আমি একদম সহজে দেখিয়ে দিতে পারবো এটা। বা আমাকে বললো কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে গেছে, তাহলে এই সম্পর্ক এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কর্কট ক্রান্তি রেখাটা দেখে নিলাম, সেখানে ভারতবর্ষ কোথায় আছে খুঁজে নিলাম, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ কোথায় আছে খুঁজে নিলাম, এবার সেখানে কার কার ওপর দিয়ে গেছে দেখিয়ে দিলাম। পূর্ব বর্ধমানের ওপর দিয়ে গেছে, কারণ পানাগড়ে আমরা জানি প্রচুর গরম প্রচুর ঠান্ডা। কৃষ্ণনগরে গেছে, এছাড়া বাঁকুড়া, এই বাঁকুড়া নয় হ্যাঁ বাঁকুড়া পুরুলিয়ার ওপর দিয়ে গেছে। তাহলে কোনটা মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত, অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত, এই কনসেপ্টগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের কোনো জায়গার অবস্থান দেখাতে খুব সুবিধে হয়। তো সেই কারণের জন্য তোমরা গ্লোবটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। গ্লোবের থিওরিটা তো আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু কোথাকার কি অবস্থান আছে সেটা তোমাকে নিজেকে ভালো করে গ্লোবটা সম্পর্কে ধারণা থাকতে হবে, তবে কিন্তু তুমি সেই উত্তরগুলো দিতে পারবে বা গ্লোবটাকে তুমি টিএলএম হিসেবে ব্যবহার করতে পারবে। কোন একটা নির্দিষ্ট অবস্থান শনাক্ত করার কাজে আমাদের গ্লোব ব্যবহার করা হয়। গ্লোব সাধারণত কি কাজে ব্যবহার করা হয়, গ্লোবের গুরুত্ব কি, মানে এমনি এমনি তো গ্লোব ব্যবহার হচ্ছে না, এই গ্লোব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টিএলএম হিসেবে ব্যবহার করা হয়। টিএলএম হিসেবে কারা ব্যবহার করেন, শিক্ষকরাও ব্যবহার করেন, ছাত্রছাত্রীরাও ব্যবহার করেন, কারণ আমরা যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছি বা 9-10 আমরা সকলেই দেখেছি যে স্যার বা ম্যামরা যখন আমাদের ভূগোল ক্লাস নিতে আসতেন বা যখন এই যে আমাদের ভূগোল ভারতের ভূগোল পড়তে হতো বা পশ্চিমবঙ্গের ভূগোল পড়তে হতো তখন ওনারা মানচিত্র মানে ম্যাপ নিয়ে আসতেন বা গ্লোব নিয়ে আসতেন। আমাদের অনেক সময় ম্যাপ আঁকতে দিত, আমাদের আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি সেই সময় ভূগোলে আমাদের একটা বই ছিল যেটা ম্যাপ বা মানচিত্র, সেখানে আমাদের রাজনৈতিক যে ম্যাপগুলো সেগুলো আঁকতে হতো, প্রাকৃতিক পরিবেশ কোথায় কি উদ্ভিদ কিরকম নদী এই সমস্ত মানচিত্রগুলো তখন আমাদেরকে আঁকতে হতো। তো সেইগুলো যখন স্যার বা ম্যামরা আমাদেরকে বোঝাতেন তখন এই গ্লোবের মাধ্যমে বোঝাতেন, মানচিত্রের মাধ্যমে বোঝাতেন, কোন দেশের কোথায় অবস্থান আছে সেগুলো আমাদের গ্লোবের মাধ্যমে ওনারা বোঝাতেন। তাহলে গ্লোবটা কি কাজে ব্যবহার করা হয়, সাধারণত টিএলএম হিসেবে ব্যবহার করা হয়। আর এই গ্লোবটাকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ স্বরূপ। এবার আমরা কতগুলো জিনিস দেখে নিই। তোমরা ভালো করে যদি গ্লোবটাকে খেয়াল করো দেখবে গ্লোবে বিভিন্ন ধরনের রং করা থাকে, দেখেছো নিশ্চয়ই তোমরা। এবার কিছু গ্লোব আছে যেটা যেমন ধরো আমি তোমাদেরকে দেখালাম, সেখানে প্রত্যেকটা মহাদেশ আলাদা রকম কালার করা রয়েছে। এবার মহাদেশের মধ্যে থেকে বিভিন্ন রাজ্যগুলোকে আলাদা কালার করা আছে, বিভিন্ন রকম ভাবে আইডেন্টিফাই করা আছে। কিন্তু সাধারণত যে বড় গ্লোবগুলো যেগুলো আমাদের স্কুলে দেখানো হতো সেই গ্লোবগুলোতে আমরা সাধারণত প্রায় 3টে কালারই দেখতে পেতাম। একটা হচ্ছে নীল রং, নীল রং বলতে আমরা সবুজ যে জলরাশি মানে মহাসাগর সমুদ্র এগুলোকে বোঝানো হতো। সবুজ বলতে গেলে আমরা কি সেই সময় ওখানকার ভূপ্রকৃতি মানে যেখানে গাছপালা রয়েছে এই সব কিছু আমরা বুঝতে পারতাম। আর একটা হচ্ছে বাদামি, বাদামি রং দিয়ে আমরা কি বুঝতাম, মরুভূমি পর্বত মালভূমি এইগুলোকে আমরা বাদামি রং দিয়ে বুঝতাম। এবং এই গ্লোবগুলো তোমরা যদি দেখো দেখতেই পাবে, তোমাদেরকে আমি একটা দেখাই, এই যে এখানটা দেখো এশিয়া, এই এশিয়ার মধ্যে ইন্ডিয়াটা নিশ্চয়ই তোমরা লোকেট করতে পেরেছো। তোমরা দেখো এশিয়া মহাদেশের মধ্যে ইন্ডিয়া, এবার ইন্ডিয়াটা দেখো একটা কালার করা রয়েছে, পাকিস্তান একটা কালার করা রয়েছে, মানে বিভিন্ন দেশগুলোকে দেখো এশিয়া মহাদেশ, এবার তার মধ্যে বিভিন্ন দেশগুলোকে আলাদা আলাদা করে কালার করা রয়েছে। এবার ইন্ডিয়ার মধ্যে তোমরা দেখো বিশেষ বিশেষ জায়গাগুলোকে ওরা মার্ক করেছে, যেমন ভারতবর্ষের রাজধানী দিল্লি, নিউ দিল্লিকে মার্ক করা রয়েছে, কলকাতা শহরকে মার্ক করা রয়েছে। তাহলে মানে আমার যদি এটা ছোট গ্লোব বলে, তোমরা যদি এই যে স্কুলে যে গ্লোবগুলো ব্যবহার করো তো সেগুলো আরো বড়, সেখানে আমাদের রাজ্যগুলোকেও মার্ক করা রয়েছে। গ্লোব আমরা বারবার বলছি গ্লোব আর মানচিত্র এই দুটো জিনিসকে আমরা বলছি বারবার। তো গ্লোব আর মানচিত্রের মধ্যে পার্থক্য কি, কেন দুটো আলাদা? গ্লোব হচ্ছে 3D অর্থাৎ 3 ডাইমেনশনাল, মানে যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে, মানে গ্লোব হচ্ছে সাধারণত ত্রিমাত্রিক। আর ম্যাপ হচ্ছে কি দ্বিমাত্রিক, মানে দ্বিমাত্রিক গ্লোবে হচ্ছে আমরা সম্পূর্ণ পৃথিবীকে দেখতে পাচ্ছি, সম্পূর্ণ পৃথিবী মানে তুমি বিভিন্ন দেশ মহাদেশ। এই যে আমি যদি তোমাদেরকে গ্লোবটা ভালো করে দেখাই, তোমরা দেখো, তোমরা দেখতে পাবে, দেখো আমরা এশিয়াকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এশিয়ার পর এ দেখো আফ্রিকা, এ দেখো ওপরের দিকে হচ্ছে এই যে এটা হচ্ছে ইউরোপ আর এইটা হচ্ছে আফ্রিকা,
এটা হচ্ছে এশিয়া। আবার তুমি যদি ঘোরাতে থাকো, এই যে নীল জলরাশি, সেখানে দেখো প্যাসিফিক ওশান লেখা আছে, মানে প্রশান্ত মহাসাগর। তারপরে তোমার এই দেখো এখানে রয়েছে ইউনাইটেড স্টেট, তার মানে হচ্ছে সাউথ আমেরিকা রয়েছে, এই যে নর্থ আমেরিকা রয়েছে, আফ্রিকা রয়েছে, বিভিন্ন তুমি এই যে আটলান্টিক ওশান রয়েছে। তার মানে আমরা এই যে দেশ মহাদেশগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা সম্পূর্ণ পৃথিবীকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা ম্যাপকে দেখি, তাহলে ম্যাপে আমরা দেখতে পাই কি একটা নির্দিষ্ট অংশ, মানে নির্দিষ্ট অংশ বলতে যখন আমরা ধরো তোমরা যদি ভারতবর্ষের ম্যাপটাকে দেখো, তাহলে সেখানে তোমরা শুধুমাত্র ভারতবর্ষের ম্যাপটাই দেখতে পাবে। এবার ভারতবর্ষের ওখানে যে দেশের নাম, ভারতবর্ষের রাজ্যগুলোর নাম রয়েছে, কোন কোন রাজ্য নিয়ে আমাদের ভারতবর্ষ রয়েছে, আবার সেই রাজ্যগুলোর ভাগ কোন কোন জেলা নিয়ে রয়েছে, এবং সেই সম্পূর্ণ এটা তোমরা ভারতবর্ষের ম্যাপটা দেখলে তোমরা টোটালটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার ভারতবর্ষ কতটা এলাকা নিয়ে রয়েছে, সেখানে কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, সেখানকার ভূ প্রকৃতি কেমন, সেখানে কোন কোন পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, তার প্রতিবেশী দেশগুলো তোমরা দেখতে পাবে ম্যাপ তুলে। আবার যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বিভিন্ন জেলাগুলোকে দেখতে পাবো। তোমাদেরকে একটু দেখাই। দেখো, আমরা যখন পশ্চিমবঙ্গের ম্যাপটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গে কোথায় কেমন ভূপ্রকৃতি। যদি এই ম্যাপটাই আমরা দেখি, দেখো প্রত্যেকটা জেলার নাম এখানে লেখা রয়েছে, তার মানে কোন জেলা কোথায় সেই সম্পর্কে আমাদের ধারণা হবে। এই যে নিচে বঙ্গোপসাগর রয়েছে, তার প্রতিবেশী আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন বাংলাদেশ রয়েছে এদিকে, আমাদের আবার প্রতিবেশী রাজ্য হিসেবে ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, উড়িষ্যা রয়েছে, এদিকে দেশ হিসেবে ভুটান রয়েছে, নেপাল রয়েছে। তাহলে এই যে জিনিসগুলো, তার প্রতিবেশী দেশ, তার জেলা সম্পর্কে কিন্তু আমরা ধারণা করতে পারছি। কিন্তু যখন আমরা গ্লোবটা দেখছি, তখন কি দেখছি, তখন আমরা সম্পূর্ণ পৃথিবী দেখছি। সেখানে আমরা পশ্চিমবঙ্গকেও দেখতে পাচ্ছি, সেখানে আমরা ভারতবর্ষকেও দেখতে পাচ্ছি, সেখানে আমরা এশিয়া মহাদেশকেও দেখতে পাচ্ছি, তেমনি পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ, সমস্ত জায়গাগুলোকে আমরা সেখানে দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে গ্লোব কোথায় কোথায় ব্যবহার করা হয়? শিক্ষাক্ষেত্রে গ্লোব সাধারণত টিএলএম হিসেবে ব্যবহার করা হয়। যদি পরীক্ষা তোমাদের ধরো ইন্টারভিউতে প্রশ্ন করা হলো যে শিক্ষাক্ষেত্রে গ্লোবের ব্যবহার বলো, বা শিক্ষাক্ষেত্রে তুমি গ্লোবকে কি কি কাজে ব্যবহার করবে, প্রথমেই হচ্ছে আমরা টিএলএম হিসেবে ব্যবহার করব পৃথিবী বিজ্ঞান, ভূগোল, ইতিহাস। এই বিভিন্ন ক্ষেত্রে আমরা টিএলএম হিসেবে শিক্ষাক্ষেত্রে গ্লোবের ব্যবহার করি। আর কি, আর একটা জায়গায় গ্লোবের ব্যবহার হয়, সেটা হচ্ছে দূরত্ব নির্ণয় করতে। মানে আমরা দেখবে, তোমরা যদি গ্লোবটাকে খুব ভালো করে দেখো, আমরা সাধারণত কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গার দূরত্ব, সেটাকে আমরা যখন বাস্তবে দেখি সেটা কয়েক হাজার কিলোমিটার, কিন্তু গ্লোবের মাধ্যমে আমরা খুব ছোট করে বিষয়টা বুঝি। তার মানে কোনো জায়গা থেকে কোনো জায়গার দূরত্বের একটা ক্ষুদ্র অংশ হিসেবে আমরা গ্লোবের মধ্যে সেটাকে পরিমাপ করতে পারি। আর একটা হচ্ছে এখানে বিভিন্ন রকম অক্ষরেখা থাকে, কর্কট ক্রান্তি রেখা থাকে, মূল মধ্য রেখা থাকে। এবার সেইগুলোর থেকে আমরা কোনো জায়গার অবস্থান সম্পর্কে জানার জন্য, আমরা আর্নিক গতি, বার্ষিক গতি জানার জন্য আমরা গ্লোবকে ব্যবহার করে থাকি। জিওয়েড, জিওয়েড কথাটার সাথে আমরা সকলেই পরিচিত। জিওয়েড মানে হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতি হচ্ছে উত্তর দক্ষিণে কিছুটা চাপা এবং পূর্ব পশ্চিমে কিছুটা স্ফীত, এবং এই পৃথিবীর এই যে আকৃতি পৃথিবীর মতোই, এই আকৃতিটাকে বলা হয় জিওয়েড। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস জেনে নেব, যেটা আমাদের ইন্টারভিউর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ গ্লোব থেকে কিন্তু প্রতি বছরই প্রচুর প্রশ্ন আসে। এবং পৃথিবীর পরিধি, পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি হচ্ছে 40,070 কিমি। নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাস, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমরা সকলেই জানি, কারণ আমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিই তাদের আমাদের সকলের কাছে বিষয়টা পরিচিত। নিরক্ষীয় ব্যাস হচ্ছে কত? 12,757 কিলোমিটার। আর মেরু ব্যাস হচ্ছে আমাদের 12,714 কিলোমিটার। আর এই অনেক সময় পরীক্ষাতে বা ইন্টারভিউতে ধরা হয় যে এই যে নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? 43 কিলোমিটার। এবার পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? গড় ব্যাসার্ধ হচ্ছে 6,400 কিলোমিটার। এবার আমরা নিরক্ষরেখা কি, অক্ষরেখা কি, মূলমধ্য রেখা কি, দ্রাঘিমা রেখা কি, এগুলো একটু পড়ে নিই। নিরক্ষরেখা হচ্ছে পৃথিবী, যদি আমরা এই যে এরকম একটা পৃথিবীকে কল্পনা করি, নিরক্ষরেখা হচ্ছে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে, এদিকটা যদি আমাদের পূর্ব হয়, এদিকটা যদি পশ্চিম হয়, তাহলে নিরক্ষরেখা হচ্ছে পৃথিবীর ঠিক মাঝখানে পূর্ব থেকে পশ্চিম মেরু,
এবং সেটা হচ্ছে কি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটি চলে গেছে তার নাম হচ্ছে নিরক্ষরেখা। তাহলে যদি প্রশ্ন আসে নিরক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত, পূর্ব থেকে পশ্চিমে। এবার এই নিরক্ষরেখার মান কত, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয় যে নিরক্ষরেখার মান কত। এবার যদি আমরা নিরক্ষরেখাকে আমরা কি বলি, নিরক্ষরেখাকে আমরা বিষুব রেখা বলে থাকি। তার কারণ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ নিরক্ষরেখা একদম পৃথিবীর মাঝখান দিয়ে গেছে, তার মানে উত্তর মেরু থেকে এবং দক্ষিণ মেরু থেকে অবস্থান কিন্তু সমান জায়গায়। এবার নিরক্ষরেখাকে বলা হয় বিষুব রেখা, তার কারণ হচ্ছে এখানে দিন রাতের মান সমান হয়। এবার যদি আমরা অক্ষরেখাগুলোকে কল্পনা করি, অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ব পশ্চিমে সমান্তরাল রেখা এবং এরা সবাই পরস্পর মানে পূর্ণবৃত্ত। মানে আমরা যদি এই যে তোমাদেরকে দেখাই, যদি অক্ষরেখাগুলোকে দেখাই, এই যে এই হচ্ছে আমার যদি গ্লোব হয়, এই গ্লোবের এই যে এগুলো হচ্ছে এক একটা, এই যে পুরো রাউন্ড দিয়ে দেখো এক একটা রয়েছে, এইগুলো হচ্ছে এক একটা অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কি পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক রেখা, এগুলো তো কোনোটাই বাস্তবে অস্তিত্ব নেই, সবকটাই হচ্ছে কাল্পনিক। তাহলে পূর্ব থেকে পশ্চিমে যে কাল্পনিক রেখাগুলোকে দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে অক্ষরেখা, এবং এই অক্ষরেখাগুলো পুরোটাই হচ্ছে কিন্তু পূর্ণবৃত্ত এবং এরা পরস্পরের সঙ্গে কি সমান্তরাল, মানে এই রেখাগুলো পরস্পরের সঙ্গে সম দূরত্বে থাকে। এবার আমরা যদি বলি মোট অক্ষরেখার সংখ্যা, মোট অক্ষরেখা কতগুলো, মোট অক্ষরেখা দেখো নিরক্ষরেখা আমরা বললাম কি নিরক্ষরেখার ঠিক মিডিল বরাবর গেছে। এবার নিরক্ষরেখার ওপর দিয়ে যে রেখাগুলো চলে গেছে এরকম বৃত্তাকারে, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। ঠিক তেমনি এই দিকেও আছে এরকম এরকম গোল গোল, তাহলে এই রেখাগুলোকে আমরা বলছি অক্ষরেখা। তাহলে মোট অক্ষরেখা কতগুলো, এই যে হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এবার এই 0 ডিগ্রির উপরে উত্তর মেরু পর্যন্ত হচ্ছে মোট 90টি রেখা থাকে, আর নিচেও দক্ষিণ দিকেও মোট 90টি রেখা থাকে। তাহলে 90 90 100, আর এই যে একটা 181টা হচ্ছে মোট অক্ষরেখার সংখ্যা। এবার আমরা পড়বো মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা কোনটা, মূল মধ্য রেখা হচ্ছে ঠিক উল্টো, এই যে উত্তর থেকে দক্ষিণ মেরুতে যে কাল্পনিক কতগুলো যদি আমরা রেখা টানি সেগুলোই হচ্ছে মূলমধ্য রেখা। তাহলে উত্তর থেকে দক্ষিণ সংযোগকারী কাল্পনিক রেখাগুলোকে বলা হয় মূলমধ্য রেখা। এবার এই মূলমধ্য রেখার মান কত, নিরক্ষরেখার মতো 0 ডিগ্রি, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। এরা কি মূল নিরক্ষরেখা যেমন আমরা কি বলেছি পূর্ণবৃত্ত, মানে ঠিক মাঝখানে, এই যে যদি আমরা গোল পৃথিবীটাকে দেখি এই ঠিক মিডিলে যে রেখাটা চলে গেছে মোটা, সেটাই হচ্ছে আমার নিরক্ষরেখা যার মান হচ্ছে 0 ডিগ্রি। কিন্তু মূল মধ্য রেখাটা কোনটা, এই যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সংযোজক সরলরেখা। তোমরা দেখে বুঝতেই পারছো এই যে রেখাটা গেছে সেটা কিন্তু পুরোটা গেছে, কিন্তু এই রেখাটা কি হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, তার মানে এরা কি হচ্ছে এক একটা, এরা কিন্তু পূর্ণবৃত্ত নয়, এরা হচ্ছে অর্ধবৃত্ত। আর আমরা পড়বো দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কি, দ্রাঘিমা রেখা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে যে কাল্পনিক রেখাগুলোকে কল্পনা করা হয়েছে সেগুলোই হচ্ছে দ্রাঘিমা রেখা। এবং এই অক্ষরেখাগুলো যেমন পূর্ণবৃত্ত, এগুলো হচ্ছে অর্ধবৃত্ত। আবার অক্ষরেখাগুলো সমান্তরাল, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো কিন্তু সমান্তরাল নয়। এখানে দেখো আমরা অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য কিন্তু ছোট করে পেয়ে যাচ্ছি। দ্রাঘিমা রেখাগুলোর কিন্তু পরিধি সবগুলো সমান। দ্রাঘিমা রেখার মোট সংখ্যা হচ্ছে 360টি। তাহলে আমাদের অক্ষরেখার মোট সংখ্যা হচ্ছে 181টি, দ্রাঘিমা রেখার মোট সংখ্যা হচ্ছে 360টি। এবার আমরা কতগুলো আমাদের প্রমাণ দ্রাঘিমা, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত, 82 ডিগ্রি 30 মিনিট, এটা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা। এটা কিন্তু অবশ্যই জেনেছে, এবং আমাদের যে প্রমাণ সময় সেটা কিন্তু এই দ্রাঘিমার উপর নির্ভর করে কিন্তু আমাদের প্রমাণ সময়টাকে নির্বাচন করা হয়। আচ্ছা, এবার আমরা কয়েকটা ছোট ছোট জিনিস দেখে নিই, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা কাকে বলা হয়, কর্কট ক্রান্তি হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর যে রেখাটা হচ্ছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ সেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। এই যেটা যদি 0 ডিগ্রি হয় 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা, আর 23.5 ডিগ্রি দক্ষিণ হচ্ছে মকর ক্রান্তি রেখা। তেমনি সুমেরু বৃত্ত রেখা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর আর 66.5 ডিগ্রি দক্ষিণ হচ্ছে
কুমেরু বৃত্ত রেখা। আমাদের 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। পৃথিবী যদি আমি দিন রাত্রির কথা কল্পনা করি তাহলে কিরকম হবে? এই যে পৃথিবী যদি এরকম ভাবে ঘুরছে ঘুরছে, এদিক থেকে আমি আলোটা ফেলছি। এবার যখন পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসছে তখন হচ্ছে দিন, তার বিপরীত দিকে কিন্তু সূর্যের আলো পৌঁছাচ্ছে না, তখন সেই অংশটা হচ্ছে রাত্রি। তাহলে এই যে দিন রাত্রি আলাদা হচ্ছে। আবার আমরা যদি দেশগুলোকে দেখি, প্রত্যেকটা দেশের কিন্তু প্রমাণ সময় আলাদা। এবং আমরা যদি দেখি আমাদের এখানে যখন দিন, এমন অনেক জায়গা আছে যেখানে সেখানে রাত্রি, বা কোনো কোনো জায়গায় সময়ের পার্থক্য 4 ঘন্টা, কোনো জায়গায় 5 ঘন্টা, কোনো জায়গায় 12 ঘন্টা। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের পার্থক্য দেখতে পাই। কোন স্থান এবং তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা রেখার পার্থক্য হয় 180 ডিগ্রি, এবং সেখানে কোন স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময় পার্থক্য হয় 12 ঘন্টা। এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য তোমরা একটু দেখে নেবে। আর দুটো জিনিস আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জিএমটি। জিএমটির ফুল ফর্ম হচ্ছে গ্রিনিচ মিন টাইম। আইএসটি, আইএসটি পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। কর্কট, এই যে আমরা বলছিলাম না যে কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, সেটা আমরা খুব শর্টে পড়বো। মিজোরাম, ত্রিপুরা, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। এবার পশ্চিমবঙ্গের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, নদিয়ার কৃষ্ণনগর, আমরা সকলেই জানি বর্ধমানের পানাগড়ের ওখান দিয়ে গেছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা কতগুলো ডেট দেখে নেব, যে ডেটগুলো অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। যেমন হচ্ছে 21 জুন, 21 জুন হচ্ছে কর্কট সংক্রান্তি, আর 22 ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি। 21 মার্চ হচ্ছে মহাবিষুব, 23 সেপ্টেম্বর হচ্ছে জল বিষুব। বিষুব মানে কি? সেখানে দিন রাত্রির দৈর্ঘ্য সমান। এই হচ্ছে আমার গ্লোব। আমি মোটামুটি নিজের মতো করে বোঝানোর চেষ্টা করলাম। আর তোমরা যে পয়েন্টগুলো জেনে যাবে সেটা হচ্ছে নিজের জেলা, ভারতবর্ষের অবস্থান, নিজের জেলার অবস্থান, নিজের রাজ্যের অবস্থান, তার সাথে সাথে বঙ্গোপসাগর, আমাদের যে গুরুত্বপূর্ণ মহাদেশগুলো রয়েছে, যে মহাসাগরগুলো রয়েছে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, অক্ষরেখা কোথা দিয়ে গেছে, কোনটা সুমেরু বৃত্ত রেখা, কোনটা কুমেরু বৃত্ত রেখা, কোনটা মূল মধ্য রেখা, কোনটা নিরক্ষরেখা, এইগুলো তোমরা অবশ্যই ম্যাপ থেকে, এই গ্লোব থেকে দেখে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।